আমার লাইফে সবচেয়ে বড় ফল্ট ছিল আমি আমার ফ্রেন্ডসদের সিলেক্ট করতে পারিনি রাইট ওয়েতে। ক্রিকেট মেট যারা আছে তারাই তোমার ফ্রেন্ডস, আদার্স বাইরে যারা আছে তারা কখনোই তোমার ফ্রেন্ডস হতে পারে না, এন্ড হবেও না। ধরতে গেলে বিসিবির কাছেই বড় হয়েছি আমরা। মোস্ট অফ দ্য সিনিয়র সেলফিশ, তারা মুখে বলে এক কথা, সামনে থাকলে বলে এক কথা, পিছে বলে আরেক কথা, এরকম অনেক কিছু দেখছি শুনছি। আমি জানি না যে উইদাউট এনি রিজন 30 জনে আমাকে রাখবে না কেন। আমার চলাফেরা ভুল ছিল, যেটা সত্যি কথা। আমার ওয়াইফ পুরা বাচ্চাদের মতো, ওর খুব রাগ। আমার ফ্যামিলিতে কেউ বাইরে গিয়ে কখনো কোনো নারী বাইরে গিয়ে জব করার মতো কোনো সিচুয়েশন হয়নি, যত খারাপ সিচুয়েশনই হোক, বাট পারমিশন এরকম হয়নি। কিছু গল্প হাসায়, কিছু গল্প কাঁদায়। কেউ ইতিহাস লিখে, কেউ নিজেই ইতিহাস হয়ে যায়। এমনই এক ইতিহাস লেখা মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, যিনি হতে পারতেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের একজন দক্ষ পেসার। কথা বলবো অনিক ইসলামের সঙ্গে। অনিক ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। কেমন যাচ্ছে আপনার বর্তমান জীবন? সবার আগে আল্লাহর উপরে শুকরিয়া করব, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। সামটাইমস একটু অনেক প্রবলেম ফেস করছি, অনেক কষ্ট ফেস করতেছি, তারপরও যেহেতু সুস্থ আছি, আল্লাহ রিজিক দিচ্ছে কোনো না কোনোভাবে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্রিকেট খেলতেন, মিস করেন কিনা ক্রিকেটটা? অবশ্যই, অবভিয়াসলি, কারণ ক্রিকেট হচ্ছে আমার ব্লাডে। আমি ক্রিকেটের জন্য আমার লাইফে অনেক কিছু বিসর্জন দিয়েছি। কাজী অনিক হওয়ার পর সবাই কাজী অনিককে চিনেছে, বাট এর আগে কাজী অনিক যে কী বিসর্জন দিয়েছে ওইগুলো কেউ জানে না। তো অবশ্যই অ্যাজ এ প্লেয়ার অবশ্যই ক্রিকেট আমার ব্লাডে, আমি খুব মিস করি ক্রিকেটকে। আপনার সতীর্থদের মধ্যে সাইফ আফিফরা এখন জাতীয় দলে খেলছে, রেগুলারই খেলছে। মানে আক্ষেপ আছে কিনা জাতীয় দলে না যাওয়ার, যেতে পারেননি কখনো? আক্ষেপ বলতে হ্যাঁ, অবশ্যই আক্ষেপ আছে, কারণ আমি একদম ডোর থেকে আউট হয়ে গেছি, মানে জাস্ট ডোর থেকে। অবশ্যই এই বিষয়টা খুব আক্ষেপ আর খুব খারাপ লাগে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি মনে করি একজন মানুষ হিসেবে হইতে পারে আমার কিছু ল্যাকিংস ছিল, যার কারণে হয়তো এই জিনিসটা আমি, আল্লাহও চাইনি যে না আমি এই জিনিসটা অ্যাচিভ করি বা এই জিনিসটা আমি পাই। তো যার কারণে আমি এই জিনিসটা একদম পজিটিভলি মেনে নিই যে না আমার কিছু ভুল ছিল, আমার কিছু ল্যাকিংস ছিল, এর জন্য আমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারিনি, এতটুকুই। আপনি যখন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেছেন সাইফ আফিফদের সাথে, সাইফ অধিনায়ক ছিল, আফিফ তখন মেবি সহকারী অধিনায়ক ছিল, ভাইস ক্যাপ্টেন ছিল। দুর্দান্ত খেলেছিলেন। এরপর কি এমন হলো যে আপনি ওই জায়গাটা থেকে সরে এসেছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন ভাইয়া, সত্য সূর্যের মতো উজ্জ্বল। তো আমি চাই না কোনো কিছুই মিথ্যা কেউ জানুক, সত্য যেটা সত্যই জানুক। আর আমি একটা জিনিস সবসময়, আমি জানি না যে ফিউচারে কী হবে, বাট আমি একটা জিনিস, সেটা আমাদের আপকামিং প্লেয়ার যারা আছে তাদের উদ্দেশ্যে ডেডিকেট করে আমি সবসময় সব কথাই বলি, বিশেষ করে আমার লাইফে যেগুলো ল্যাকিংস ছিল। আসলে আপনি যখন একটা উঠতি বয়স থাকবে, আপনার সব কিছু যখন আপনি অ্যাচিভ করে ফেলবেন, সব কিছু যখন আপনার আয়ত্তের ভিতরে থাকবে, তখন দেখবেন আপনার ভিতরে অন্যরকম একটা জিনিস কাজ করে। আর তখন আপনার বিশেষ করে বন্ধু বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন, তার কোনো অভাব থাকে না। যদি বলেন এখানে বসে আছেন, এখান থেকে একজন শুভাকাঙ্ক্ষী আপনার হয়ে যায়, বা বাসায় বলেন, এলাকায় বলেন, যে জায়গায় বলেন, তখন আপনার বন্ধু বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন, অভাব থাকে না। বাট আমার কাছে মনে হয় তখন আপনার পিক করতে হবে, তখন ওই টাইমটা আপনার চুজ করতে হবে যে আপনার রাইট ওয়েতে আপনার ভালো বন্ধুকে, আপনার ভালো শুভাকাঙ্ক্ষীকে এবং আপনার ভালো ফ্যামিলি মেম্বার্সকে এই সময়টাতে আপনার পিক করতে হবে। আদারওয়াইজ অনেক সাফার করতে হবে, যেগুলো আমি করেছি, এখনও করতেছি। আমার লাইফে সবচেয়ে বড় ফল্ট ছিল আমি আমার ফ্রেন্ডসদের সিলেক্ট করতে পারিনি রাইট ওয়েতে, যে কে আমার ভালো চায়, কে আমার খারাপ চায়। আপনি আপনার ফ্রেন্ডসদের সিলেক্ট করতে পারেননি বলছেন। এখন যারা ক্রিকেট খেলছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন, যারা নতুন করে ক্রিকেটে আসতে চাচ্ছে? আপনি কাজী অনিক যেই জায়গায় ছিলেন ওই জায়গা থেকে ছিটকে গিয়েছেন, আপনি কি চাইবেন কেউ এরকম পরিস্থিতিতে পড়ুক?
অবভিয়াসলি না, আমি এর জন্যই তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে তুমি অ্যাজ এ প্লেয়ার, আমি মনে করি তোমার লাইফে অনলি ক্রিকেট মেট যারা আছে তারাই তোমার ফ্রেন্ডস। আদার্স বাইরে যারা আছে তারা কখনোই তোমার ফ্রেন্ডস হতে পারে না, অ্যান্ড হবেও না। কেন হবে না? বিকজ অফ তোমার মেন্টালিটির সাথে তাদের মেন্টালিটি কখনোই মিলবে না। তুমি যে মেন্টালিটিতে গ্রো করছো, একজন নর্মাল ফ্রেন্ড তোমার এই মেন্টালিটিতে গ্রো করে নেই। সো তুমি যে হার্ডওয়ার্কটা জিনিসটা সহ্য করতে পারো, ও সেই হার্ডওয়ার্ক জিনিসটা সহ্য করতে পারবে না। তুমি ধরো জিনিসটা যত কষ্টই হোক, তুমি কষ্টের মাধ্যমে জিনিসটা অ্যাচিভ করতে চাবা, তোমার ওই ফ্রেন্ড ওই কষ্টের মাধ্যমে অ্যাচিভ করতে চাবে না, সে চাবে অতি দ্রুত এবং নেগেটিভ ওয়েতে কীভাবে অ্যাচিভ করা যায়। তো আমি মনে করি আমি জাস্ট যারা আপকামিং প্লেয়ার আছে, আমার জুনিয়র যারা আছে এবং আমার সিনিয়র যারাও আছে, আসলে শেখার তো শেষ নেই, সবার থেকে শিখতে পারে। তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা আপনাদের ফ্রেন্ডস বলেন বা সব কিছুই বলেন, এক ক্রিকেট মেট যারা আছে তাদেরকে বানান, অ্যান্ড সবচেয়ে বড় বন্ধু বানান আপনার ফ্যামিলি। আপনার যদি ওয়াইফ থাকে, আপনার ওয়াইফকে আপনার বেস্ট ফ্রেন্ড বানান। আপনার সন্তান থাকলে আপনার সন্তানদের ফ্রেন্ডস বানান, আর তাদের নিয়ে সময় আপনি করেন, মেনটেন করেন। আদারওয়াইজ আপনি যদি মানে বলতে গেলে যে ক্রিকেট গ্রহ থেকে বাইরের গ্রহ যেটা, ওই গ্রহতে যদি আপনি চলাফেরা করেন, ওই গ্রহ থেকে যদি 1000-এর ভিতরে আপনি একটা ফ্রেন্ড পাবেন ওই রকম, যেটা নাকি আপনার ভালো চায়, সবসময় আপনার ভালো আপনার পাশে থাকবে। আদারওয়াইজ কেউ আপনার পাশে থাকবে না। পরিবারের কথা বললেন, আপনার পরিবার আপনাকে কেমন সাপোর্ট করতো ক্রিকেট খেলাতে, আর এখন পরিবার নিয়ে কিভাবে চলছেন? পরিবারের কথা বলতে গেলে ফার্স্ট অফ অল আমি খুব লাকি যে আমার মতো একজন ছেলে, আমার এরকম একটা ওয়াইফ আমি পেয়েছি। আমি আমার ওয়াইফের কাছে সারা জীবন কৃতজ্ঞ। বিকজ অফ যখন 2019-20 আমি 2 বছর সাসপেন্ড ছিলাম, তখন বলতে গেলে আমার ফ্যামিলি তো আমার উপরে, আমার আর্নিংয়ের উপরে ডিপেন্ড করতো। তো তখন এরকম কোনো মানুষ ছিল না যে আমাকে একটু সাপোর্ট করবে বা আমার সাথে একটু থাকবে বা যে ফুললি সাপোর্ট করবে, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আর কি। ওই জিনিসটা একমাত্র সাপোর্ট করছে আমার ওয়াইফ। অ্যান্ড তখন ওই অবস্থায় যখন আমার কোনো ইনকাম সোর্স ছিল না, আমার ওয়াইফ তখন বেবি কনসেপ্ট করে, মানে ওয়াইফ বেবি কনসেপ্ট করে, তখন আর কি চারিদিক থেকে অনেক রকম অনেক ঝামেলা, অনেক অভাব, অনেক কষ্ট দেখছি। তো এর জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ যে আমি এখন রিয়েলাইজ করি যে ওই দিনগুলো ওর কাছে কীরকম যাইতো। তারপরও কোনো কিছু আমার কাছে প্রকাশ করতো না, আমাকে ফুললি সাপোর্ট দিত। আমি যখন জিম থেকে আসতাম, আমাকে প্রপার ওয়েতে ভালো ভালো প্রোটিন বলে, ভালো ভালো খাবার, এগুলো সব কিছু রান্না করে দিত। ওই বেবি থাকা অবস্থা, তখন মনে হয় বেবি 9 মান্থ এরকম চলতেছিল। তো আমি সত্যি কথা বলতে, ইভেন আমার শাশুড়ি, উনিও আমাকে খুব সাপোর্ট করছে, স্টিল এখনও করতেছে। তো আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। অ্যান্ড আমি আমার শেষবারের মতো হইলো, দেশের জন্য হইলো অ্যান্ড আমার ওয়াইফের জন্য হইলো, আমি চাই যে আরেকবার একটা সুযোগ যাতে আমাকে দেওয়া হয়, আর আমি যাতে ওইরকমভাবে নিজেকে তুলে ধরতে পারি। তার মানে আপনি আবার ক্রিকেটে ফিরতে চাচ্ছেন। যদি ক্রিকেটে ফিরতে চান, আপনি বর্তমান যে বোর্ড আছে, বোর্ডের কাছে কি চাইবেন? আপনাকে কি ধরনের সহযোগিতা করতে পারে বোর্ড? আসলে দেখেন, আমরা যারা, আমি তো আগেও বলেছি, আমরা যারা ক্রিকেটার আছি, যারা ক্রিকেট খেলি, আমাদের গার্জিয়ান একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হ্যাঁ, যদি আপনার লাস্ট 2-3 ইয়ার্স বাদ দেন, আমি আন্ডার 12 থেকে একদম ইমার্জিং কাপ পর্যন্ত বিসিবির আন্ডারেই ছিলাম। তো আমি যখন আন্ডার 12-এ ক্যাম্প করি, তখন বছরে 4টা ক্যাম্প করেছিলাম আন্ডার 12। তো এরকম যদি আপনি হিসাব করেন, আমি আন্ডার 15-এ ছিলাম 2বার, আন্ডার 16, 17 এরকম 2বার 3বার করেছিলাম। 19-এ 16 সালে ছিলাম, মিরাজ ভাইদের বেঁচে ছিলাম, নীরজ শান্ত ভাই, সাইফুদ্দিন ভাই, তাদের বেঁচে ছিলাম। তারপরে 18-তে তো ওয়ার্ল্ড কাপ খেলছি, তো এই ব্যাচেও ছিলাম। তো ধরতে গেলে বিসিবির কাছেই বড় হয়েছি আমরা। হ্যাঁ, আমাদের রক্ত মাংস যা আছে সব বিসিবিরই করা, যেটা সত্যি কথা। বিসিবি আমাদের পিছনে অনেক ইনভেস্ট করছে। তো মাঝে মাঝে খুব খারাপ লাগে যে না, আসলে দেশের জন্য এখনও ওইরকমভাবে কোনো কিছু দিতে পারিনি। বাট
আমি বিসিবির কাছে জাস্ট এতটুকুই একটা স্ট্যাটাস বলেন বা একটা চিঠি বলেন এরকম দিয়েছিলাম, জাস্ট ক্ষণিকের যাতে আমাকে একটা হেল্প করে। কীরকম হেল্প? লাইক আমি প্লেয়ার শাহিন আলমকে যেরকম একটা হেল্প করছে, মানে ওর প্র্যাকটিসের দৈনন্দিন জীবনের জন্য, নট লাইক ওর ফ্যামিলির জন্য। আমি বলছি না আমাকে ফ্যামিলির জন্য কোনো কিছু করে দেখ, আমি জাস্ট বলতেছি আমার নিজের জন্য। যেমন শাহিন আলমকে এরকম একটা হেল্প করেছিল, আমাকে জাস্ট এরকম ছোটো একটা হেল্প করলে ইনশাল্লাহ আমি গেম চেঞ্জ করে দিব, কারণ আমি জানি যে এই জায়গা থেকে কীভাবে কামব্যাক করতে হয়। এই জিনিসটা পুরোপুরি আলহামদুলিল্লাহ আমার জানা আছে। আমাদের যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছে তার সাথে আপনি লাস্ট কিছুদিন আগে সাক্ষাৎ করেছিলেন এবং মেবি প্রধানমন্ত্রীর তহবিল থেকে বা ক্রীড়া তহবিল থেকে কিছু একটা আপনাকে সহায়তা করা হয়েছে। তখন আমিনুল ভাইয়ের সাথে কি কথা হয়েছিল এক্স্যাক্টলি যদি একটু বলতেন। না, আলহামদুলিল্লাহ ওনারা আমাদের স্যার, প্রধানমন্ত্রী স্যার যিনি ছিলেন তারেক রহমান স্যার, ইভেন আমাদের রানিং যে ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাইয়া, উনি খুব ভালো সাপোর্ট করেছেন। এবং আমার আব্বুও গিয়েছিল, আমার আব্বুকে জাস্ট বলেছে এভাবে যে ও মাঠে ফিরে আগ পর্যন্ত যত রকমের যত হেল্প লাগে আপনি আমাদের কাছে বলবেন, ইনশাআল্লাহ আমরা সর্বদা চেষ্টা করব। বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি তাদেরকে বা কি কতবারই বলতে পারি, তাই না? আমার গার্জিয়ান, আমি যেটা মনে করি, অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারে আমার এই কথা, বাট আই ডোন্ট কেয়ার। আমি মনে করি যে আমার গার্জিয়ান বিসিবি, ঠিক আছে? আমার যদি কিছু হয় আমি বিসিবিকে বলতে পারি, এটা আমার একটা জায়গা আছে, আস্থার জায়গা, আমি যেটা মনে করি অ্যাজ এ প্লেয়ার হিসেবে। কারণ আমি 2016 সালে এরকম একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম যেটা নাকি অনেকেরই অজানা। আমার পা এমন একটা অবস্থা চলে গিয়েছিল যে যদি 7 দিনের ভিতরে ওই অপারেশনটা না হইতো আমি হয়তো পা নিয়ে আর দাঁড়াতে পারতাম না, গোড়ালি থেকে হয়তো কেটে ফেলে দিতে হইতো, এরকম একটা ডিসিশন আর কি নিতে হইতো, যেমন বাজে অবস্থা হয়ে গেছিলো। তো ওই জায়গা থেকে বিসিবি আমার পাশে ছিল, ডক্টর ডিওয়াইসি স্যার আমার পাশে ছিল দেখেই আজকে আমি দাঁড়াইতে পারছি, অনেক বড় বড় বাংলাদেশে অনেক বড় বড় টুর্নামেন্ট খেলতে পারছি, অনেক লিজেন্ডদের সাথে খেলতে পারছি। আপনি বিপিএল খেলেছেন, তামিম ইকবালের সাথেও আপনার খেলা হয়েছে, বিপক্ষে হোক বা একসঙ্গে হোক দেখা হয়েছে। সেই তামিম ইকবাল খান এখন বিসিবির সভাপতি, তার কাছে আসলে কখনো যাওয়া হয়েছে কিনা বা তার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা? না, আসলে সত্যি কথা বলতে যে ভাইয়া সভাপতি হওয়ার পর ওরকমভাবে আমি আর কি যোগাযোগ করি না, কারণ আমি চাই না যে কেউ আমার ধারা ডিস্টার্ব ফিল করুক। আর সবচেয়ে বড় বিষয়, তামিম ভাই অনেক খুব ভালো মনের মানুষ। আমি কোনো একটা ইস্যুতে তামিম ভাইকে টেক্সট করেছিলাম, তামিম ভাই তখন মনে হয় বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথেই আউট অফ কান্ট্রি ছিল। তো উনি সময় পেয়েছে সাথে সাথে আমাকে ভয়েস টেক্সটে রিপ্লাই করেছে। তো আসলে এগুলোই আমাদের, মানে আমি যে বর্তমান যে সিচুয়েশনে আছি এটাই আমার জন্য অনেক বড় পাওয়া, যে না আমাকে ছুঁড়ে ফেলে দেয় নাই, আমাকে একটা রেসপন্স করছে, আমাকে একটা ভালো কিছু জানিয়েছে। তো আর সবচেয়ে বড় কথা, আমি যখন সাসপেন্ড ছিলাম তখন আমি প্রায় 3-4 মাস, আরও বেশি হবে, আমি কন্টিনিউ রিয়াদ ভাইকে আর তামিম ভাইকে কন্টিনিউ মিরপুরে বল করতে যেতাম। তখনও আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। আমি আমার ফ্রেন্ডের থেকে একটা সাইকেল নিয়েছিলাম, ওই সাইকেল নিয়ে মাথার টেক থেকে মিরপুর পর্যন্ত আমি সাইকেল চালা যেতাম বোলিং করার জন্য। অ্যান্ড রিয়াদ ভাই আমাকে একটা কথা বলছিল, এটা তোমার জন্য খুব ভালো হবে, তোমার লেগসের জন্য খুব ভালো। তো আলহামদুলিল্লাহ পরের বছর থেকে আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে আমি খেলতে পারি। এখন অনেকে হয়তো মনে করতে পারে যে আমার লেকিংসে আমি হয়তো পিছাই গেছি, বা আমার ওয়াইফ একটি স্টেটমেন্ট দিয়েছে, ভাই ওইগুলো আমার পার্সোনাল ইস্যু। আমি কখনোই, যখন একটা মানুষ ভুল করে, কখনোই ওই মানুষ ভুলটা সেকেন্ড টাইম করে না। আর আমি কখনোই চাবো না আমার পার্সোনাল বিষয়ে, আমার প্রফেশনাল বিষয়ে আঘাত করুক, ঠিক আছে? আমি লাস্ট যখন পিছাই যাই তখন হচ্ছে 2024 সালে ডিপিএলের সময় আমি একদম লাস্ট বল প্র্যাকটিসের সময়, জাস্ট লাস্ট বলটার সময় আমি পড়ে যাই। ইভেন আমার অ্যাঙ্কেলে আমি খুব ব্যথা পাই, খুব পরিমাণ, এই পরিমাণ ফুলে গেছিলো আমার অ্যাঙ্কেল। আমাদের কোচ ছিল শাহিন ভাই, ম্যানেজার ছিল বাবু ভাই, হতে পারে এই বিষয়টা জাস্টিফাই করলে তারা জানতে পারবে এই বিষয়টা। তো সারা রাত অনেক বরফ দিয়ে অনেক ট্রিটমেন্ট করি, পরের দিনও অনেক টেপিং করছি, যার কারণে খেলার জন্য আর কি, কিন্তু ব্যথার পরিমাণ এত ছিল যার কারণে আর খেলা পসিবলই হয় নাই। তো ওই বছরটা আমি আর কি আর কোনো ম্যাচই খেলতে পারি না, লাস্টে 2টা ম্যাচ খেলার সুযোগ পাইছিলাম। তখন আর কি বলবো, একটা প্লেয়ার হঠাৎ করে উঠে এসে তো আর কোনো কিছু করতে পারে না ইনজুরি থেকে, যেটা সবচেয়ে বড় বিষয়।
আর ওই বছরেই আমার কাছে মনে হয় আমি আসলে জিনিসটা গর্বও করতেছি না, অহংকারও করতেছি না, জাস্ট এতটুকু শেয়ার করতেছি। আমার কাছে মনে হয় যে আমি এতটুকু পরিমাণ নেগলেক্ট প্লেয়ার না যে 30 জনে স্কোয়াডে থাকার মতো না ন্যাশনাল লিগে। টিমে তো ধরো প্র্যাকটিস করার পর ফিটনেস টেস্ট দেওয়ার পর দেন তারা ডিসাইড করবে, সিলেক্ট করবে যে কে কে থাকছে টিমে, কে কে থাকছে না। আমি এর আগের ইয়ারও আমি ঠিকমতো 4টা ম্যাচ খেললাম, ঠিক আছে। অ্যান্ড আমি এতটুকু বলতে পারবো, যখন আমাকে একটা অপশন দেওয়া হয়েছিল, আমি অপশনটা চুজ না করে আমি আরেকজনকে সুযোগ করে দিয়েছিলাম ওই বছর। আমি বলছিলাম, স্যার যেহেতু আপনি পেস বলার খেলাচ্ছেন না, আমি স্যারের নামটা বলবো না, স্যারকে বলেছিলাম, স্যার যেহেতু আপনি পেস বলার খেলাচ্ছেন না, স্যার আপনি যেহেতু স্পিনারই খেলাবেন স্যার, কক্সবাজারে খেলা, তো স্যার তাহলে একটা কাজ করেন স্যার, আপনি তাহলে আমাকে স্যার পাঠাই দেন, আমার জায়গায় স্যার ওর সুযোগ দেন, সমস্যা নেই স্যার, যেহেতু আপনি স্পিনারই খেলাবেন। আমি জানি না যে আজ পর্যন্ত এরকম কোনো প্লেয়ার এরকম স্যাক্রিফাইস করছে নাকি, কারণ আমরা যেসব সিনিয়রদের দেখছি, মোস্ট অফ দ্য সিনিয়র সেলফিশ। তারা মুখে বলে এক কথা, সামনে থাকলে বলে এক কথা, পিছে বলে আরেক কথা, এরকম অনেক কিছু দেখছি, শুনছি, খুব কষ্ট লাগছে। বাট কারোর জন্য কোনো দোয়া করি না যে কে আল্লাহ তার তুমি ক্ষতি করো বা এরকম কোনো কিছু, মানে বর্ধমান থেকে আসে নাই। বাট আমি জানি না এরকম স্যাক্রিফাইস এখনও পর্যন্ত কেউ করছে নাকি, বাট আমি করছি। কেন করছি? কারণ আমি চিন্তা করছি যে ও যদি একটা ম্যাচ খেলে যতটুকু পারিশ্রমিক পাক, ওরও তো ফ্যামিলি আছে, বা ফ্যামিলি না থাকলেও তো ওরও তো একটা হাত খরচ আছে। আমি ওই জায়গা থেকে চিন্তা করে চলে গেছি। এখন জানি না যে ওই জিনিসটাই আমার ভিতরে কাল হয়ে দাঁড়াইছে নাকি। পরের বছর আমাকে 30 জনের স্কোয়াডে রাখা হয় নাই, আমি 30 জন স্কোয়াড থেকে ছিটকে পড়ে যাই। তারপর থেকে কোনো কিছুতেই আমাকে রাখা হয়নি। পরের বছর যখন ওই ম্যাচটাই, ওই একটা ডিসিশন আপনার লাইফের সব কিছু এলোমেলো করে দিয়েছে আমার কাছে মনে হয়। না হলে আমি জানি না যে উইদাউট এনি রিজন 30 জনে আমাকে রাখবে না কেন, এটা তো একটা রিজন থাকবে, তাই না? আমি তো এতটুক নিজের ক্যাপেবল আছে আমার এতটুক যে অন্ততপক্ষে ফিটনেস টেস্ট দেওয়ার মতো। আমার যদি বায়োডাটা দেখে ফিটনেস টেস্টের, এখনও পর্যন্ত আমার ফিটনেসের জায়গায় কোনো লাল দাগ নাই, কেউ বলতে পারবে না। যদি দেখায় দিতে পারে আমারে, আমি ওইখানে এসে তার জুতার দিয়ে বাড়ি খাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইভেন ভরা মজলিসে এসে আমি জুতার মালা গলা নিব, যদি কেউ আমাকে দেখাতে পারে তোমার ফিটনেসে লাল দাগ আছে, কোনো টেস্টে তোমার লাল দাগ আছে, তুমি সেকেন্ড টাইম টেস্ট দিয়ে দেন পাস করছো, এরকম কোনো রেকর্ড আমার লাইফে নাই, আলহামদুলিল্লাহ। ইভেন আমি যখনই ফিটনেস জিনিসটা আমার মাথায় যখন আসছে, তখন আমি সিরিয়াস থেকে একদম আরও 100% সিরিয়াস হয়ে যেতাম। 2018 সালে আপনি যখন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেললেন, আপনাকে সারা বাংলাদেশ চিনেছিল। কাজী অনিক নামের একটা বলার আসছে, খুব দ্রুতই জাতীয় দলে হয়তো বা দেখা যেতে পারে, এমন একটা সম্ভাবনা আমরাও দেখেছিলাম। সেই জায়গা থেকে ছিটকে যাওয়া, বাংলাদেশের মানুষও কিন্তু আপনার জন্য অনেক অপেক্ষা করেছে। মানে কেন এমনটা হলো, কখনো আবার ফিরা হবে কিনা যদি একটু বলতেন। আমি আসলে বললামই তো যে ওই জিনিসটা আসলে এরকম হয়েছে যে আমার চলাফেরা ভুল ছিল, যেটা সত্যি কথা। আমার চলাফেরা ভুল ছিল, আমার ফ্রেন্ডস সিলেক্ট করাটা ভুল ছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যে ডিসিপ্লিন যে ওয়েটা ছিল অ্যাজ এ প্লেয়ার হিসেবে, ওই ডিসিপ্লিন ওয়েটা থেকে আমি একটু সরে গিয়েছিলাম, যার কারণে এই কলাপসটা আমার করতে হয়েছে। আর ফেরার বিষয়ে যেটা আমি তো বললাম এখনই একটু আগেই, যে আমি জানি যে এই জায়গা থেকে কীভাবে কামব্যাক করতে হয়, ঠিক আছে। আর বললাম না যে মানুষ চিনছে কি কাজী অনিক হওয়ার পর কাজী অনিককে চিনছে, বাট এর আগে যে কষ্ট, যে বিসর্জন, কত কিছু ত্যাগ, এগুলো কেউ দেখে নেই, ঠিক আছে। আমি 2019-20 পরও কিন্তু 2023 সুন্দরভাবে 22 থেকে স্টার্ট করে আমি একদম 24 পর্যন্ত কন্টিনিউ সব কিছু ডোমেস্টিক খেলছি, আলহামদুলিল্লাহ, বিপিএল সহ, ঠিক আছে। এটা হয়তো আমার বায়োডাটা দেখলে যারা চেক করতে চায় তারা হয়তো দেখতে পারে। তো ওইখানে কিন্তু আল্লাহর রহমতে আমার কোনো ল্যাকিংস ছিল না, আমি কিন্তু কামব্যাক করেই আসছি। বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ আছে নাকি আমি জানি না, যে 2 বছর বলেন, 1 বছর বলেন, বা ইনজুরি থেকে 6 মাস পরে অনেকে কামব্যাক করতে পারে না।
ওইরকমভাবে তার আমরা আশরাফুল ভাইকেই দেখেছি, সে আর কামব্যাক করতে পারেনি জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি ওইরকমভাবে নিজেকে শো করানোর জন্য, যার কারণে আল্লাহ হয়তো আমাকে একটা রেজাল্ট দিয়েছে। তো আমি জানি এই জায়গা থেকে কীভাবে কামব্যাক করতে হয়, বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন যে বর্তমান সিচুয়েশন, ওই সিচুয়েশনটা কোনোভাবেই আমার কামব্যাক করার মতো কোনো অপশন নাই, যার কারণে আমি এত বার হয়তো নিজেকে ছোট করে হলেও জিনিসটা বোর্ডের কাছে বারবার তুলে ধরতে চাচ্ছি, বা আমাদের বোর্ড কর্তা যারা আছে বা আমাদের গার্জিয়ান যারা আছে তাদের কাছে বারবার জিনিসটা বলতে বাধ্য হয়েছি। বাট আদার্স কোনো কিছু না, ঠিক আছে, আদার্স কোনো কিছু না। ক্রিকেট আমার ব্লাডে, আমি চাই নিজেকে আরও ভয়ঙ্কর রূপে কামব্যাক করানো যায় কীভাবে, ওইভাবে। এর জন্য আমি জিনিসটা হয়তো বারবার নিজেকে ছোট করে হলেও বারবার তাদের কাছে জিনিসটা বলছি। হয়তো বার আর 2-1 মাস এরকম বলবো, আদারওয়াইজ। যেই ক্লাবগুলোতে খেলেছেন, পারফর্মও করেছেন, আপনার ডোমেস্টিক পারফরমেন্স খুবই দুর্দান্ত, ইকোনমি 5-এর মতো বোলিং ইকোনমি, তারা কি কখনো আপনার খোঁজ খবর নিয়েছে? সত্যি কথা বলতে আসলে আমরা প্লেয়ার যারা আছি, যারা বিপদে পড়ে তারা একমাত্র বুঝে। বিশেষ করে যখন যাদের খারাপ সময় যায়, বিশেষ করে যাদের খারাপ পারফর্ম যায়, আমি জানি না আমার খারাপ পারফর্ম যায় নাই, আমার হয়তো সময় খারাপ গেছে। যাদের পারফর্ম খারাপ যায় তারা বুঝে যে কে আসলে কতটুকু হেল্পফুল আর কে আসলে কতটুকু কার খবর নেয়। এই দুনিয়ায়, এই জমানায় কেউ কারো খবর আমার মনে হয় না নেয়। আমি ওই জায়গাটা থেকেই বলতেছি, স্বার্থ ছাড়া কেউ কারো খবর নেয় না, এটা আমি জানি। আপনার সাথে আফিফ সাইফদের কথা বলছিলাম, জাকের আলী অনিক আপনার ক্লোজ ফ্রেন্ড হয়তো, বা আমি যত বড় ভাই, ক্লোজ বড় ভাই। খোঁজ খবর নেয়? এখন তো জাকের আলী অনেক নিয়মিতই জাতীয় দলে খেলছে। খোঁজ খবর নেয় বলতে হ্যাঁ অবশ্যই নেয়, আমি মিথ্যা কথা বলবো না। স্টিল এখনও পর্যন্ত আমি যদি বলেন একটু টেনশন ফ্রি হয়ে বসে আছি, একমাত্র ওদের জন্য, ওদের হেল্পের জন্যই। মাঝখানে আমার উপরে এক কাল বৈশাখী ঝড় যেটা বলে, ওইটা আমার ফ্যামিলির উপরে দিয়ে গেছে। তো দেখা গেছে এই অনেক আমার একমাত্র আমার ক্রিকেট কলিগ, বড় ভাই যারা বলেন, বা ক্রিকেট ফ্রেন্ড যারা, ক্রিকেট ছোটো ভাই যারা আছে, একমাত্র ওরাই আমাকে এই বিপদগুলো থেকে উদ্ধার করছে। আদারওয়াইজ কেউ আমার পাশে আসে নাই, পাশে এসে দাঁড়ায় নেই। এটা হলো সবচেয়ে বাস্তব কথা, আর আমি ওদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। আর ওরা সবসময় আমার খবর নেয়। ইভেন যখন আমি একটা স্টেটাস লাইভে এসে যখন বলেছিলাম অবসরের কথা, তখন অঙ্কন, ধ্রুব ওরা ভিডিও কল দিয়েছিল, সাইফও মেবি ছিল সাথে। তো ওরা এভাবে বলতেছিল আমাকে যে আমরা ওইরকমভাবে সবাই মিলে তোরে ক্রিকেটার্স একাডেমিতে একটা ফ্রিতে প্র্যাকটিস করার অপশন করে দিই, ঠিক আছে? তো তুই যদি রাজি থাকিস তাহলে আমরা তোরে ওইখানে একটা অপশন করে দিই, কি করা যায়। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তোরা আসলে তোরা ফ্রি হ, দেন আমি তোদের সাথে বসে কথা বলে দেন তোদেরকে আমি জানাই। এখন আপনি তো বললেন যে আপনি আবার ফিরতে চাচ্ছেন ক্রিকেটে, তাদের সাথে কথা বলবেন কি না, এবং যদি ফিরতে চান নিজেকে কিভাবে প্রমাণ করতে চাচ্ছেন? ফেরার ইচ্ছা তো অবশ্যই আছে, ঠিক আছে। আমি জাস্ট এতটুকু বলতে চাই, সেটা হচ্ছে আমি চাই যে রিসেন্টলি যে মানে আপকামিং যে এনসিএল আছে, ওই এনসিএল দিয়ে নিজেকে ব্যাক করার জন্য যদি আমাকে ওইরকমভাবে খুব তাড়াতাড়ি ওরকমভাবে আমাকে একটা অপশন করে দেয়, তো ওই ক্ষেত্রে আমি চাচ্ছি যে নিজেকে যেভাবেই হোক, এনি হাউ এনি কস্ট, নিজেকে আপকামিং যে এনসিএল আসতেছে ওই এনসিএল দিয়ে নিজেকে ব্যাক করানোর জন্য, এবং এর জন্য যত রকম কষ্ট করতে হয় নিজেকে ওইভাবে তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, একটু ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করবো আপনাকে। আপনার যে ইস্যুগুলো সব থেকে বেশি ভাইরাল হয়েছিল পরিবার কেন্দ্রিক, কি বলতে চাচ্ছেন? আপনার ওয়াইফ এখন কেমন আছে, কিংবা আপনার সংসার কেমন যাচ্ছে এত কিছুর পরে, এত ধকলের পর? সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি একটা জিনিস বলি, আমার ওয়াইফ একদম পুরা বাচ্চাদের মতো, সেটা হচ্ছে ওর খুব রাগ, বাচ্চাদের মতো ওর খুব রাগ। আর সবচেয়ে বড় কথা বললাম না, আমি খুব লাকি যে আমার এরকম একটা ওয়াইফ আমি আমার লাইফে পেয়েছি। আর
ওই থাকে না কিছু মানুষ যে কিছু এলে ফেসবুক টেসবুক এরকম আর কি বিষয়গুলো আর কি আমার সাথে হয়ে গিয়েছিল। একটা একটা ফ্যামিলিতে বলেন একটা হাজব্যান্ড ওয়াইফ, এটা শুধু আমাদের ক্ষেত্রে না, পৃথিবীতে যত হাজব্যান্ড ওয়াইফ আছে সবার সাথে এরকম একবার করে হইলেও একটি বিশাল ঝগড়া লাগেই, ঠিক আছে। তো দেখা গেছে আমার রাগের পরিমাত্রা একটু বেশি হয়েছিল, যার কারণে ও আমার একটু দমন করতে চাইছিল, যার কারণে হয়তো জিনিসটা পাবলিশলি হয়ে গেছে। বাট ওইরকম কোনো কিছু হয় নাই যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যাবে বা ডিভোর্স হয়ে গেছে বা এরকম কোনো কিছু। স্টিল আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনারা দেখতেছেন আমাদের এরপরও আমাদের একটা বেবি হয়েছে, আমাদের একটা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের 2টা মেয়ে এখন। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যাচ্ছে। বহুদিন যাবত তো ক্রিকেটের বাইরে আছেন, সংসারটা কিভাবে চলছে? সত্যি কথা বলতে আমি আসলে অনেকে হয়তো মনে করতে পারে যে আমি কেন একটা জব বেছে নিয়েছি, কেন বেছে নিয়েছি তার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত সাইড থেকে বলতেছি, সেটা হচ্ছে যখন দেখতেছিলাম যে না আমার ওয়াইফ, আমি আমার ফ্যামিলিতে কেউ বাইরে গিয়ে কখনো কোনো নারী বাইরে গিয়ে জব করার মতো কোনো সিচুয়েশন হয়নি, যত খারাপ সিচুয়েশনই হোক, বাট পারমিশন এরকম হয়নি। আচ্ছা, আমার ওয়াইফের এরকম অনেক অপশন ছিল বাইরে গিয়ে জব করার, বাট আমি বলছি তুমি লাখ লাখ কোটি টাকা ইনকাম করো ঘরে বসে, বাট বাইরে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আর সবচেয়ে বড় কথা আমার 2টা বাচ্চা, ও বাইরে গিয়ে কীভাবে বা জব করবে। তো আমি যখন দেখতেছিলাম যে দিন রাত 24 ঘন্টা 3টা জব করতেছিল ঘরের ভিতরে, আর নিজের কাছেও দেখতে খুব খারাপ লাগতেছিল, বিকজ অফ আমি তো কখনো ওইরকমভাবে বড় হই নাই যে আমার ফ্যামিলির কারোরটা খেয়ে বা কারোরটা নিয়ে বা কারোরটাতে চলে। তো যখন দেখতেছিলাম যে না আমি আমি আমার ক্রিকেটে নিয়ে ডিপ্রেশনে ছিলাম যে কবে আমি ব্যাক করব, আমি তো আমার কষ্টটা করতেছি বাট কোনো রেসপন্স পাচ্ছি না, কোনো ফিডব্যাক পাচ্ছি না। আর এদিক দিয়ে আমার ওয়াইফ অনেক শরীর অসুস্থতা নিয়ে হইলেও সে ঘরের ভিতরে এভরিডে তার কাজ ঠিক করতেছে, সে রান্নাবান্নাও ঠিক করতেছে, সে তার বাচ্চাদেরও দেখতেছে, ইভেন আমার যা যা লাগতেছে তাও দেখতেছে। তো একদিন যখন আমি হঠাৎ করে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠি, তখন এই জিনিসটার ভিতরে আমি খুব রিয়েলাইজ করি যে না আসলে এভাবে বসে থেকে আর চলবে না। হোক মানুষ, অনেক তো মান সম্মান নষ্ট হয়েছে। ওয়াইফ যখন একটা স্ট্যাটাস দিছে তখন তো অনেক সাংবাদিক ফোন দিছে, তাই না? অনেক সাংবাদিক ফোন দিছে, অনেক সাংবাদিকের মুখোমুখি হইতে হয়েছে, অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তো আমি চিন্তা করলাম আমি তো আর চুরি করতেছি না, আমি তো একটা জায়গায় জব করতেছি, কাজ করে খাইতেছি, তাই না? তো তখন থেকে ডিসিশন নিয়েছি যে না যাওয়ার হবে। যদি কোনো দিন আমি ক্রিকেটকে ভালোবাসি এবং আমি সৎ থেকে ভালোবাসি ক্রিকেটকে, যে সত্যি কথা, যদি কোনো দিন আল্লাহ এরকম অপশন দেয় অবশ্যই আমি এরকমভাবে ভয়ঙ্করভাবে কামব্যাক করব, এটা ইতিহাস লেখা থাকবে নাম্বার 1। অ্যান্ড যদি না থাকে তাহলে আমি চিন্তা করব যে মানে চেষ্টা করব যাতে আমি এই যে মার্কেটিং যে সাইডটা আছে, মার্কেটের লাইনে আমি যে জায়গায় জব করতেছি ওই জায়গাতেও আল্লাহর রহমতে একটু কষ্ট বেশি, অনেক বেশি, একটু বেশি না অনেক বেশি, তারপরেও দেখা গেছে আপনার কর্মের উপরে ওইখানে আপগ্রেড হয় বা স্যালারি আপগ্রেড হয় বা প্রমোশন হয় এরকম। তো এর জন্যই আর কি এই জায়গাটাতে আসছি, যে না চিন্তা করছি যে এখন আর পিছে বসে থাকার দেখার লাভ নেই, মানে বসে থেকে লাভ নেই, বা পিছে কী হইতেছে ওটা দেখাও লাভ নাই। আমার ওয়াইফ যেটা ইনকাম করতেছে, আমি যেটা ইনকাম করতেছি, ওটা মিলে যদি আমাদের ওয়াইফ আমাদের বাচ্চাদেরকে যদি একটা ভালো লাইফ দিতে পারি, আমাদেরকে বাচ্চাদেরকে যদি একটা ভালো স্কুলে বলেন বা ভালো একটা ফ্যামিলি, যাতে আমরা যে অভাবগুলো ফেস করতেছি বা যে কষ্টগুলো ফেস করতেছি এগুলো যাতে ওদের কখনো ফেস করতে না হয়, ওইরকমভাবে থাকার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। জীবনে লাক্সারি লাইফ লিড করেছেন আমি যতটুকু জানি, বিপিএল খেলেছেন, ডিপিএল, বাংলাদেশের এমন কোনো ডোমেস্টিক ক্রিকেট নাই যেটা আপনি না খেলেছেন। ওই জায়গা থেকে এখন একটা চাকরি করছেন, খারাপ লাগে কিনা যে এত ভালো একটা লাইফ থেকে এখানে আসা? খারাপ ফার্স্টে লেগেছিল যখন আমি জয়েন করি তখন, বিকজ অফ কেন, কারণ সত্যি কথা বলি, যখন আমি ওইখানে দাঁড়াইছিলাম একটা কাস্টমার আসছিল, এসে যখন আমাকে জিজ্ঞেস করলো এই বয়, মানে ফরেন কাস্টমার আসছিল, বয় হাউ মাচ দিস ওয়ান, আমার জিজ্ঞেস করছিল মানে এটার দাম কত। তখন আমি একদম চুপ হয়ে এর দিকে দাঁড়াইছিলাম। তখন আমার একটা জিনিস মনে পড়ে গেছিলো যে আমি তো নিউজিল্যান্ডে যখন গেছিলাম তখন একটা অ্যাডিডাস জুতা কিনতে গেছিলাম, তখন আমি জিজ্ঞেস করছিলাম এক্সকিউজ মি হাউ মাচ দিস ওয়ান। ওই ট্যাগটা ছিল না তখন, মানে অ্যামাউন্টের ট্যাগটা ছিল না তখন ওই জিনিসটা দেখে। তো আমি আমার একটা কলিগকে ডাক দিয়েছি, আমি একটু হ্যান্ডেল করেন তো কাস্টমারটা। তো
তো আমি ভিতরে যেয়ে তখন সাথে সাথে চোখ দিয়ে পানি এসে পড়ছিল। বাট বাস্তবতা তো বাস্তবতাই। তারপর থেকে চিন্তা করছি যে না, আসলে এগুলি করলে হবে না। অ্যান্ড আমাদের যে ম্যানেজার ছিল রাশেদ হোসেন প্রিয়, উনার পারপাসে এই আজকে আমি ক্রিকেটের লাইনে আসতে পারছি, অ্যান্ড উনার পারপাসে আর কি আমি মার্কেট লাইনে ঢুকতে পারছি, যে সত্যি কথা। তো উনি আমার বুঝালো যে এই লাইনে তোমার এভাবে স্ট্রিক্ট থাকতে হবে। তুমি অনেকে হয়তো তোমাকে দেখে ফেলবে, বাট এগুলো নিয়ে তোমার মন খারাপ করা যাবে না। তুমি চিন্তা করবা এখান থেকে তোমাকে কিভাবে আপগ্রেড করা যায়। মানে একটা শক্তি দিছে, মনোবল কিভাবে শক্তি রেখে নিজের কাজ করানো যায়, ওই জাস্ট এতটুকুই একটা। শেষ প্রশ্ন করব, বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমে আপনার অনেক ফ্রেন্ড রয়েছে, আপনি বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমের সেরা 5 জন খেলোয়াড়ের নাম বলবেন। ক্রিকেট নিয়ে একটু প্রশ্ন করলাম। আচ্ছা ঠিক আছে, সেরা 5 জন আপনার কাছে কারা সেরা? ফ্রেন্ডসদের ভিতরে নাকি সব ওভারঅল? ওভারঅল। বোলারদের ভিতরে দিব ফার্স্ট অফ অল তাসকিন ভাই, সেকেন্ড দিব শরীফুল, অ্যান্ড ব্যাটসম্যানদের ভিতরে দিব আমি সাইফ, হৃদয়, আর আরেকটা আমার ফেভারিট প্লেয়ার সেটা হচ্ছে আফিফ। বাট ও তো অনেক দিন ধরে ন্যাশনাল টিমে নেই, বাট আমি অনেক দোয়া করি, অনেক ক্যাপেবল। জানি হয়তো আনফর্চুনেটলি ও রান পাচ্ছে না, বাট ও যেদিন থেকে খেলা শুরু করবে ওই দিন থেকে বাংলাদেশ একদম টপ ডেটে খেলবে ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি, সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথাবার্তা হয়, সাকিবের সান্নিধ্য পেয়েছিলেন কিনা, এবং সাকিবকে আবার বাংলাদেশ জাতীয় দলে কখনো দেখতে চান কিনা? ভাই এই ইচ্ছাটা শুধু আমার না, আমার মতো কোটি কোটি কাজী অনেকের, ইভেন বাংলাদেশের বাইরেও অনেক মানুষের ইচ্ছা যে বাংলাদেশ ন্যাশনাল টিমে সাকিব আল হাসান এগেন আসুক। অ্যান্ড সাকিব ভাই আসলে খুব ভালো মনের একজন মানুষ, যারা ক্লোজ ওনার সাথে ঘুরছে ফিরছে চলছে তারা বলতে পারবে যে উনি কীরকম মানুষ। ঠিক আছে, আমরা বাইরেরটা কোনো কিছু জানি না, বাট আমরা প্লেয়ার হিসেবে যতটুকু আমরা চিনি, সাকিব ভাই একজন মাটির মানুষ। উনি সবার প্রতি একদম উদার আর খুব হেল্পফুল। কখনো ড্রেসিং রুম শেয়ার করা কিংবা কথা হয়েছে মাঠে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তো অনেকবারই ওনার আন্ডারে বিপিএল খেলছি। আমি 2023-এ খেলছিলাম ফরচুন বরিশালে, তখন সাকিব ভাই ছিল ক্যাপ্টেন। আর 2019-এ হ্যাঁ 19-এ মেবি আমি ঢাকা ডায়নামাইটসে ছিলাম। আর এমনি ইয়েতে ছিলাম মোহামেডানে ঢাকা লিগে। ওই বছর উনি খেলে নাই যদিও, বাট মাঠে আসতো, এসে খেলাগুলো দেখতো, আমি বল করতাম, সামটাইমস ডাক দিত, এতটুকু। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের তারকা খ্যাতি পাওয়া একজন পেসারের সাথে, যে হারিয়ে গেছে নিমিষেই। জানছিলাম তার গল্প, কেমন আছে সে, তাই জানছিলাম। নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যাম্পাস টাইমসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।